প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের নিয়মিত আয়োজন কিছু কথা ছিলতে। আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ জাকারিয়া, আর আমার সঙ্গে স্টুডিওতে কিছু কথা বলার জন্য উপস্থিত আছেন সম্প্রতি যার পটু সিনেমা রিলিজ হয়েছে। আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী শোয়েব মনির। শোয়েব মনির, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই জাকারিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছু কথা ছিল এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনার এই যে পটু সিনেমা গেল ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, সেখান থেকে তারা প্রযোজনা সংস্থা মুক্তির ডেট পিছিয়ে দিয়েছে, অবশেষে রিলিজ। কেমন সাড়া পাচ্ছেন আপনি? আমাদের এই পটু সিনেমাটি গত ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। তখন প্রযোজনা সংস্থা চিন্তা করলো যে এটা যেহেতু নতুন আর্টিস্টের নতুন গল্প, একদম নতুন ডিরেক্টর, তো অসংখ্য তারকার ভিড়ে, অসংখ্য সিনেমার ভিড়ে এটা মুক্তি না দিয়ে আমরা এই টাইমে মুক্তি দিই। গত 10 তারিখে সারা বাংলাদেশে প্রায় 7-8টা সিনেমা হলে মুক্তি পেয়েছে, রাজশাহী, ঢাকায়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যে নতুন সিনেমা হিসাবে আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। সামনে শুক্রবার থেকে নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে চলবে, এবং এ পর্যন্ত যারা যারা রিভিউ দিয়েছে, যারা যারা পটু সিনেমা দেখেছে, তারা বলছে একদম নিরেট গ্রাম বাংলার একদম ক্রাইম থ্রিলার নিয়ে সিনেমা, একটা শিশু পাচার নিয়ে সিনেমা, এবং সবাই বলছে যে এটা আমাদের সিনেমা, এটা আমাদের সবাই পরিবার নিয়ে দেখা উচিত। এই পর্যন্ত ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই সিনেমায় আপনি মোরল চরিত্রে অভিনয় করেছেন, যদি একটু দর্শকদের জন্য চরিত্র সম্পর্কে একটু ধারণা দিতেন। মোরল চরিত্রটি হচ্ছে যে রাজশাহীর একদম এই গুচ্ছ গ্রাম, যে রাজশাহীর একদম বহরমপুর বর্ডার, ওই গুচ্ছ গ্রামের মানুষের গল্প। যে গ্রামের মানুষগুলো 10-12 বছর 15 বছর আগে সুন্দর জীবনযাপন করত, ঘনবসতি ছিল। তারপর চর ভাঙ্গার পরে তারা এখন বর্তমানে চরখানপুর ওই জায়গায় তারা বসবাস করে। ওই অঞ্চলের একজন মোরল, ওই গ্রামের একজন মোরল চরিত্রে আমাকে, যে নাকি পুরো গ্রামকে, মোরল মানে তো আসলে যে গ্রামকে দেখাশোনা করে, গ্রামকে আগলে রাখে, গ্রামের মাথা। তো এই মোরল চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি নারায়ণগঞ্জের মানুষ, মুন্সিগঞ্জের মানুষ, আমাকে আসলে ওই চরের একটা গরুর ব্যাপারী, হ্যাঁ, মূলত তাদের পেশা কি আসলে কৃষি এবং গরুর ব্যবসা। এরকম একটা চরিত্রকে রূপদান করতে গিয়ে আমাকে আসলে অনেক জার্নি করতে হয়েছে, অনেক রিসার্চ করতে হয়েছে, ক্যারেক্টারাইজেশন অনেক ভাবতে হয়েছে। এবং আমি যখন এই চরে গেলাম, আমাকে ডিরেক্টর বললো যে আপনি লুঙ্গি পরে ফেলেন এবং এখন থেকে লুঙ্গি পরে থাকবেন। তো আমি যখন নাকি নারায়ণগঞ্জে ছিলাম এবং রাজশাহী শহরে গিয়েও আমি যখন নাকি আমরা প্র্যাকটিস করেছি, মহড়া করেছি, তখন আমি ওই গ্রামের মোড়লটা হইতে পারি নাই আসলে। আমি যখন ওই গ্রামে গেলাম, ওই গ্রামের মানুষ, ওই গ্রামের জনপদ, সংস্কৃতি, হ্যাঁ, তাদের ক্যারেক্টারাইজেশন, বডি ল্যাঙ্গুয়েজ যখন দেখলাম, তখন আমি ওই আমার সব কস্টিউম আমি ওই গ্রামের ওদের মুরব্বিদের কাছ থেকে জোগাড় করে আমি দ্বিতীয় দিন থেকেই আমি চেষ্টা করেছি, এবং 2-3 দিনের মধ্যেই আমার কালার, আমি ওখানে পানিতে গোসল করেছি, রোদে পড়েছিলাম, এবং ধীরে ধীরে তাদের সাথে আপনি মিশে এবং 2-3 দিনের মধ্যে ওই গ্রামের মানুষ এই মাথা থেকে ওই মাথার দোকানে গেলে আমাকে কেউ চিনতে পারে নাই যে আমি আসলে আউটসাইডার। তারা আমাকে গ্রামের মানুষই ট্রিট করছে। এতটাই আপনি মিশে গেলেন? এতটাই আমি মিশার চেষ্টা করেছি, বাকিটা আসলে না, এটা তো একজন ভালো আর্টিস্টের একটা বৈশিষ্ট্য, কারণ যেখানে যে অবস্থায় সেভাবে খাপ খাওয়াতে হবে। পটু সিনেমা মানে, আমি পটু সিনেমার লোকেশন নিয়ে কথা বলতে চাই। এটা চর খানপুর নামে একটা জায়গা, যেটা অনেক সুন্দর। স্পেশালি আপনাদের সিনেমাতে নিশ্চয়ই এই লোকেশনটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা ফ্যাক্টর। আমি একটু যদি এই লোকেশনের গল্পটা শুনতে চাই, আপনার দু চোখে আপনি কেমন দেখলেন জায়গাটা, লোকেশনটা? প্রথমত আমি আমার অভিজ্ঞতা বলি যে আমি যখন ওই 2-3 দিন থাকলাম, ওখানকার মানুষের সাথে মিশলাম, ওখানকার সহজ সরল মানুষের, ওখানকার জীবনযাপন, ওখানকার গরু ছাগল, ওখানকার প্রত্যেকটা বাড়িতেই হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, মুসুর ডাল কমন। মুসুরের ডাল, হ্যাঁ, মানে চরে যেহেতু ওখানকার প্রত্যেকটা বাড়িতেই কিছু কমন সিন, এবং আপনার কাছে মনে হবে এটা একটা, আমরা আছে না ছবির মতো গ্রাম, জানি না ছবির মতো গ্রাম, ওই গ্রামটা আসলে লিটারেলি একটা ছবির মতো গ্রাম। বাংলাদেশে আমার মনে হয় না যে অনেক গ্রাম বাংলার ছবি হয়েছে, কিন্তু এরকম একদম পদ্মার পাড়ের চরের জীবন, চরের মানুষের যে মধ্যে যে কত অমানুষও ঢুকে গিয়ে চরের মানুষের জীবন নষ্ট করে দিতে পারে, হ্যাঁ, এই গল্প এই পটুতে উঠে এসেছে। এবং দর্শক যদি দেখে যে এটার ভিজুয়ালাইজেশন, এটা ফটোগ্রাফি, চোখের একদম শান্তি, এবং মনে হবে যে আমি আসলে একটা নিউ গ্রাম, নিউ এলাকা, নিউ জনপদ দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশ যে এত সুন্দর, বাংলাদেশে যে এত সুন্দর এলাকা, একটা জায়গা থাকতে পারে, এবং ন্যাচারালি বিউটিফুল,
এটা আমার কাছে মনে হয়েছে যে আমি একটা স্বর্গের মধ্যে বসে। আপনি কি আবার ফিরে যেতে চান? আমি আবার ফিরে যেতে চাই। এই চর এবং এই যে এলাকা, ওইটাও আলাদা করলেন না যে লোকেশন একটা ক্যারেক্টার, লোকেশন এই গল্পের অন্যতম ক্যারেক্টার। এছাড়া পটু সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক কোনটা বলে আপনি মনে করেন? পটু সিনেমার সবচেয়ে মানে শক্তিশালী দিক হচ্ছে যে একদম র যে জীবনটা তুলে ধরা, কোনো আর্টিফিশিয়াল কোনো বাড়তি চাকচিক্য ছাড়া, কৃত্রিম কোনো বিষয় ছাড়া। এবং সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে পরিচালক যে একটা এই আধুনিক যুগে এসে এই তুফানের আমলে, রাজকুমারের আমলে, হ্যাঁ, যেখানে টেকনোলজি, বিএসএফ সবকিছু ভরপুর, সেখানে এরকম ওই পদ্মার পাড়ের, এই পদ্মার চরের, হ্যাঁ, নৌকা চালায় ছোট্ট একটা শিশু পটু। এই পটুকে নিয়ে যে ছবির যে বীজ বুনলো, এটা খুবই সাহসী কাজ। পটু হচ্ছে গল্পের মূল চরিত্র, এবং হচ্ছে যে পদ্মার পাড়ের যে ওখানে একটা আছে, আওয়াজ আছে, এবং ওখানে কথিত আছে যে পদ্মায় এর আগে অনেক মানুষ খায়। গল্পে বোঝা যাবে আসলে পদ্মাকে মানুষ খায় না, আসলে মানুষ কি হয়। শোয়েব মনির ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ অভিনয়ের সাথে জড়িত, আপনি দীর্ঘদিন থিয়েটার করেছেন, আপনি ওটিটি করেন, আপনি টেলিভিশন প্রোডাকশন করেন, অবশ্যই সিনেমায়। আপনার সবচেয়ে স্বপ্নের চরিত্র কোনটা? মানে যেই চরিত্রগুলো আপনি করতে চান, যে থাকে না যে আমি এরকম চরিত্র করতে চাই। প্রথমত আমি টেলিভিশন এবং ওটিটিতে আমাকে অনেক ডিরেক্টরের নেগেটিভ রোল আমাকে প্লে করেছে বেশি। আমি রাজাকার চরিত্রে অভিনয় করেছি, মাস্টার চরিত্রে অভিনয় করেছি, কমিশনার চরিত্রে অভিনয় করেছি, মানে অনেক ধরনের নেগেটিভ রোলে আমি বেশি অভিনয় করেছি। কিন্তু আমার আসলে স্বপ্নের চরিত্র হচ্ছে যে সিনেমা দেখবেন যে এই রজনীকান্ত যে কালা সিনেমা করছে, পুরো বস্তির, বোম্বের বস্তির গল্প, জনমানুষের গল্প। আমি যে পরিচালনা করেছি, অনেক নাটক লিখেছি, সেখানে আমি অনেক প্রান্তিককালের জনমানুষের কথা বলার চেষ্টা করেছি। এবং আমিও ভবিষ্যতে এরকম ক্যারেক্টার করতে চাই যে ক্যারেক্টারটা জনমানুষের প্রতিনিধি। একটা সিনেমা কিন্তু একটা এলাকা পরিবর্তন করে ফেলতে পারে। সিনেমা তো আপনি সিনেমার লোক, সিনেমা কিন্তু অনেক শক্তিশালী মাধ্যম। আমি এমন চরিত্র অভিনয় করতে চাই যে চরিত্রটা আসলে অনেক বড় পাওয়ার ক্রিয়েট করবে। আপনাকে গ্যাংস্টারের অভিনয়ের প্রস্তাব দেওয়া হলো, একজন ডন, মাফিয়া, গ্যাংস্টার। আমাকে এরকম বলছো, আমি এরকম ডন, মাফিয়া টাইপের চরিত্র অভিনয় করেছি, কিছু চরিত্র অভিনয় করেছি, নেগেটিভ রোলই আমি অভিনয় করেছি বেশি। আমি চাই আসলে সিনেমাতে যে সিনেমাতে আসলে মানুষকে আসলে ভাবাবে, পরিবর্তনের সিনেমা করতে চাই, এটা যে সিনেমাই হোক। আর চরিত্র যে কোনো চরিত্র হোক, কিন্তু এই চরিত্রটা আসলে পাওয়ার ক্রিয়েট করতে হবে, চরিত্রে কাজ করার অপরচুনিটি থাকতে হবে, যাতে না ইয়েস আমি রাক্ষসের সিনেমা বলে, যেটা আসলে রাক্ষসের মতো শিখতে হয়, সিনেমার মধ্যে আসলে রাক্ষসের মতো এরকম কনসেপ্ট করে আমি যেন বড় চরিত্রে অ্যাক্টিং করতে পারি। তো নেগেটিভ রোলে আমি আসলে বাংলা সিনেমায় আমার মনে হয় যে আপনার একটা সম্ভাবনা তৈরি করতে পারবেন বা ভালো করতে পারবেন যদি আমি সুযোগ পাই। আচ্ছা, আপনার এই যে অভিনয়ের আসার গল্পটা শুনতে চাই। আপনি অভিনয়ে আসলেন কেন? অন্য কিছু তো হতে পারতেন। আমি আসলে ছোটবেলা থেকেই গান পছন্দ করি, গান বাজনা পছন্দ করি। আমি শিশুকাল থেকে মামা বাড়িতে মানুষ, একদম বাবাকে আমি দেখি নাই, একবার দেখছি। কিন্তু আমি জানছি যে আমার বাবা একজন পালাকার ছিলেন। আমি অনেক বছর পরে যখন বাড়িতে গেছিলাম, অনেকে বলছে বয়াতির পুত, তখন আমি অবাক হইলাম যে আসলে আমার জেনেটিক, আমার ভিতরে সেই গান বাজনার এটা আছে, সঙ্গীতটা আমি অনেক ভালোবাসি। তো মূলত আমি নবম শ্রেণীতে যখন আমি নতুন একটা স্কুলে ভর্তি হই, গণবিদ্যা নিকেতন, আমার বন্ধু লোকনাথ ঘোষ, সে বলল চল একটা নাটক হবে আমার উন্মেষে। তখন আপনি কত? তখন আমি ক্লাস 9-এ। তো উন্মেষে আমি যখন আসি, তখন মান্নান হীরার আদাব নামে একটি নাটক দিয়ে আমার যাত্রা শুরু হয়। এবং তারপরে আমি হুমায়ুন আহমেদের 1971, তারপরে হচ্ছে যে তাসের দেশ, ডাকঘর, হ্যাঁ, এই ধরনের নাটক করার পরে 99 সালে আমি সিদ্ধান্ত নিই যে আমি আসলে প্রফেশনাল অ্যাক্টর হব। দুঃখের তো স্মৃতি থাকে, অনেক থাকে না, অনেক কষ্টের দুঃখের স্মৃতি থাকে। এরকম যদি একটা দুঃখের স্মৃতি কি বলবো, আমি আসলে একটা মানে পপুলার একজন ডিরেক্টরের একটা সিনেমা আমি অভিনয় করেছি, মানে কাস্টিং করেছিলাম, জালালের পিতাগণ। এটা সবাই জানে না, বলতেও কোনো সমস্যা। জালালের গল্প, জালালের পরে প্রথম নাম ছিল জালালের পিতাগণ, পরে হয়েছে জালালের গল্প। উনি আবু সাঈদ ইমন দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসছে। ওই মুহূর্তে আজাদ আবুল কালামের মানে রিকোয়ারমেন্টে আমি হচ্ছে যে ক্ষণিকালয়ে অ্যাক্টিং করি, কিছু নাটকে অ্যাক্টিং করছি, প্রমিনেন্ট আর্টিস্ট, ডেডিকেটেড আর্টিস্ট, হ্যাঁ। তখন জালালের গল্প আমাকে যখন বলো তুমি 5 পিতার 1 পিতা, আমি খুবই এক্সাইটেড। আমি যে কাজটা এর আগে না মানুষ সিনেমায় অভিনয় করেছি, রিলিজ হয় নাই, নায়ের সিনেমায় অভিনয় করেছি, আলোর মুখ দেখে নাই, মানে ব্যাপারটা হচ্ছে। তো আমার তো কপালই খারাপ। তো জালালের পিতাগণের কি করতে হবে, হুজুর চরিত্রে অভিনয় করতে হলে কি করতে হবে, আমাকে দাঁড়িয়ে রাখতে হইব।
তা আমি এত বড় বড় দাঁড়িয়ে রাখছি, আমি মাদ্রাসার টিচার আছে না, যে আরবি সংক্রান্ত বিষয়, ওয়াজ সংক্রান্ত বিষয় আমি প্রিপারেশন নিচ্ছি, এবং আত্মীয় স্বজনের কাছেও আমি খুব কথা শুনছি। আমার ফ্যামিলি শালার বিয়েতে এত বড় দাঁড়িয়ে রাখলাম, এবং আমাকে 2-3টা সিরিয়াল এবং বড় বড় বিজ্ঞাপন, আমি প্রচুর টাকা পাইতাম, আমি সংসার চলতো এটা দিয়ে। হ্যাঁ, কিন্তু আমি এক সিনেমার জন্য 1 বছর দাঁড়িয়ে রাখলাম। কিন্তু অসংখ্যবার মানুষকে বলছি আমি আজকে শুটিং করতে যাচ্ছি, হ্যাঁ ঢাকায় আসলাম, কিসের কারণে যেন শুটিং হবে না। ওই সময় দেশে বোম্পিং টুপিং চলতেছিল, সিরিজ বোম্পিং টুপিং চলতেছিল, দেশের অবস্থাটা এরকম ছিল। কিন্তু পরবর্তীতে আমি জানলাম যে এই জালালের পিতাগণ 5 পিতার 2 পিতার অ্যাক্টিং হবে না, 3 পিতার গল্প পর্যন্ত শেষ। তখন আমার লাইফে এই আফসোস, এই দুঃখ, হ্যাঁ মানে আমি আসলে এর চেয়ে কষ্টের ইয়ার হতে পারে না। এখন আপনি বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন, মানে পটু সিনেমার বাইরে? পটু সিনেমার বাইরে আমি সজল, আমার এক ছোট ভাই, ওর একটা সিনেমা আমি অ্যাক্টিং করেছি, এটা সামনে আসবে। তারপরে সামনে জাহিদ প্রীতমের আমি একটা কাজ করব, রাফাত মজুমদার রিঙ্কুর একটা ড্রামা, আপনাদের ইশতিয়াক আহমেদের একটি ড্রামায় কাজ করব। সামনে আমি সিনেমায় কাজ আমি পাবো, আর রেগুলার পাবো। টেলিভিশনে তো আমি ভালো ভালো যে জায়গায় আমি এতদিন মানে আমার রুটি ছিল, সেটা তো আমি ছাড়তে পারবো না। অথবা আমি এখনই বলবো যে আমি এটা ছেড়ে দিলাম, এটা না। পাশাপাশি আমি একজন অ্যাক্টর, সবকিছুই করবে, কিন্তু ফুল টাইম যদি আমি সিনেমায় করতে পারতাম, তাইলে আমার এই যে 44 সবচেয়ে ভালো লাগার বিষয় জাকির ভাই, আপনিও জানেন, আপনি একজন ডিরেক্টর মানুষ, আমার আসলে একজন অ্যাক্টর আসলে কি চায়, একজন আর্টিস্ট আসলে কি চায়, বড় পর্দায় এই কাজ করতে চায়, আসলে বড় পর্দায় আসলে টিকে থাকবে। শহীদ মন্দির এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিলেন, এই জন্য আপনাকে আবারও অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জাকির ভাই। আমাদের মতো এরকম অখ্যাত আর্টিস্ট, আমাদের মতো আসলে হিসাবে নতুন এই যে এইরকম সাক্ষাৎকার, কিছু কথা ছিল আমাদের সময়ে যে আমাকে আনা হইল, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি এই আমাদের সময়ের মাধ্যমে, আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে বাংলা সিনেমাকে বাঁচাতে হইলে অবশ্যই সুস্থ, শিক্ষিত, ক্রিয়েটিভ মানুষদেরকে আসলে এক হওয়া ছাড়া কোনো রোড নাই, কোনো বিকল্প নাই। তা না হলে আমাদের এই স্পেসগুলো আসলে ওই আলু পটলওয়ালা ব্যবসায়ীরাই দখল করে নেবে। আপনাকে স্পেস ছাড়া যাবে না। সিনেমা করতে চাইলে, এই দেশের সংস্কৃতিকে বাঁচায় রাখতে চাইলে সবাইকে যার জায়গা থেকে আগে আসতে হবে। আমাদের সময়কে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের কিছু কথা ছিল। তো দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।